জীবনেও খাইনি। দোয়া করেন মামা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তবে গরমের ভিতরে জানি কার কী অবস্থা, কার কী হাল বোঝাই যাচ্ছে। নিজেকে দিয়ে নিজে টের পাই। এখন কিন্তু বিকাল 4টা বাজে, আর 4টার সময় আমি নিয়েছি চা। কারণ হচ্ছে এখন আমার ভিডিও এডিট করতে হবে, আর ভিডিও যখন এডিট করতে বসি তখন চা নিয়ে বসার চেষ্টা করি, চা খাই আর ভিডিওতে ভয়েস দিই। কারণ আমার গলার ভয়েস এত ভালো না, ব্যাঙের মতো ঘ্যাং ঘ্যাং বাজে, সেজন্য একটু চা খাই, একটু ভয়েস দিই, ভালো লাগে তখন। যাই হোক, চা খাচ্ছি, মানে খাবো, ভয়েস দেব, তোমাদের সাথে কথা বলবো, নিজের সমস্ত ঘটনাগুলো উল্লেখ করব এবং আশা করছি আজকের পুরো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। ঠেলার নাম বাবাজি, কথাই আছে, ঠেলা খেলে না মানুষ সোজা হয়ে যায়, সোজা হতে টাইম লাগে না, সেটাই আজকে ভিডিওটি দেখতে পাবে। তো ঠিক আছে, চলো আমরা ভিডিওটা শুরু করে দিলাম। তো প্রতিদিন ব্লগ দেই, মাঝে মাঝে বাদ দেই, বিশেষ করে শুক্রবার দেই না। তাও দেখলাম ইদানিং চেষ্টা করছি একটু শুক্রবারও দিতে, যে দিয়ে দেই। আর আমার ব্লগ কার কেমন লাগে কমেন্ট করে জানাবে, আর অনেকেই জানাও, ভাল লাগে আমার কাছে খুব। আমাদের এই কিচেনের ব্যালকনির থেকে, মানে সরি ব্যালকনি না, কিচেনের জানালা থেকে বাইরটা দেখতে এত ভালো লাগে বলার মতো না। বিশেষ করে গ্রিন দেখতে আমার খুব ভালো লাগে। তবে রোদ দেখতে আমার ভালো লাগে না, রোদে আমার মনে হয় আমার জ্বর উঠেছে, এরকম একটা, কেন আমি জানি না, এটা কার কি মনে হয় আমি জানি না। আমার ছোটোবেলা থেকেই রোদটা বেশি একটা পছন্দ না, সবসময় মেঘলা পছন্দ। মেঘলায় মানুষের মন খারাপ হয়ে যায়, আর মেঘলায় আমার মনটা ভালো হয়ে যায়। যাই হোক, আমার বর্ন তো মেঘলায় হয় নাই, আমার বর্ন হয়েছে একদম শীত পরে পরে, সেই সময় নভেম্বর মাসে। সো আমি বুঝি না কেন যে আমার ওটা দেখলে ওটার সাথে আমার কানেকশন কি রোদের সাথে। যাই হোক, চা নিয়ে বসেছি, চাটা পান করব, এরপরে ভয়েস দেব। ভয়েসটা দিতে সুবিধা হয় বললাম না, ভয়েস অনেক সুবিধা হয়। যাই হোক, গরম গরম চা নিয়েছি। তবে গরমের দিনে গরম চা খেয়ে দেখো, তাহলে গরম কিন্তু অনেকটা কমে যাবে। বাসার দিকে যাচ্ছে একটু, বাসায় আছে, নিচে আছে, আসিফকে পাঠাবো। আর আসিফের আব্বু বাসায় নেই, আর হচ্ছে আশফাকও বাইরে গিয়েছে। যাচ্ছি, অনেকদিন যাওয়া হয় না বাসায়, সেজন্য যাই। আসিফ নিচে, আসিফের নিচ থেকে দেখো। হ্যাঁ আসিফ, কত অধিক আসো, আমি একটু আসতেছি। কি করো, প্যাকেট করো, সুন্দর করে একটু করতে দিয়ে দাও, একটু করতে দাও, একটু বাটার বান নিলাম। শোনো, তুমি ওই বাসায় যাবা, হ্যাঁ আমি একটু আসতেছি। তো আসিফকেও পেয়ে গেলাম, আসিফ বাইরে ছিল কিছুক্ষণ। তো আমি আসিফকে কিছু বেকারিজ আইটেম দিয়ে বললাম যে তুমি বাসায় চলে যাও, আফিফ আছে বাসায়, তুমি বাসায় যাও। তো বাসায় চলে গেল। আর আসিফের আব্বু তো সেই সকালবেলা বের হয়েছে, গ্রামের দিকে গিয়েছে। এরপরে আমি বাসায় আমার ভাগ্নিকে নিয়ে গিয়েছি। তো ভাগ্নিকে নিয়ে গিয়ে অনেক টাইম আম্মার সাথে ছিলাম, আব্বার সাথেও একটু কথা বলেছি, আম্মার সাথে অনেকক্ষণ কথা বলেছি। আম্মার শরীরটাও ভালো না, আম্মা অনেক শুকিয়ে গেছে, আর আম্মা তেমন খেতেও পারে না, আম্মার শরীরের অবস্থা আসলেই ভালো না। যাই হোক, আল্লাহ আমার মাকে অনেক দীর্ঘ হায়াত দান করুন, আমার মাকে সুস্থ শরীর রাখুন, যেন আমার মা হেঁটে চলে কাজকর্ম করে জীবনে পৃথিবীর থেকে চলে যেতে পারে। আমার মা সারাটা দিন প্রচুর পরিশ্রম করে, প্রচুর কাজ করে। সকাল থেকে আমার মা রান্না বান্না করতে করতে একদম টায়ার্ড হয়ে যায়। আসলে আমার জন্য অনেক খারাপ লাগে। আমার আসলে মানে সারা জীবন কাজের উপরই জীবনটা গেল আমার। যাই হোক, আমি আসার পরে আসিফ বাবু এত ডাকাডাকি করেছে বাসায় যাওয়ার পর। তো আমি বললাম কি আসিফ বাবু, বলে কি দেখো, তো দেখলাম যে ককশিট, তো বললাম যে এটা ভিতরে তো মাছ। বলে হ্যাঁ তোমার জন্য আমি অনেক মাছ এনেছি। তো আমি বলি কে মাছ এনেছো? ও তারপর আমি হাসিয়ে বলি ঠেলার নাম বাবাজি, তাই না? তুমি আমাকে খুশি করার জন্য, আমি রাগ হয়েছে সেজন্য মাছ নিয়ে আসছো। তুমি মাছ খুশি হলে তো মানুষ কত ভালো ভালো গিফট করে, আর তুমি আমার জন্য মাছ নিয়ে আসছো। বলে আরে বোকা, মাছের থেকে কি ভালো গিফট আর পৃথিবীতে কিছু আছে? তো আমি মাছ যেহেতু বের করবো, আসিফ বাবুকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো, কিন্তু সে দেখেন ক্যামেরাটাও ধরতে পারে না। আমি কিন্তু অনেক কাটছাট করে এই জায়গাগুলো দিয়েছি, সে ক্যামেরা একদিকে, সে ধরে আর একদিকে। হ্যাঁ, তো কেন জানি আমি মাছের দিকে ধরতে বলেছি, সে এমনভাবে ধরেছে কিচ্ছু দেখা যায় না। যাই হোক, তাকে বললাম যে একটা প্লেট আছে ওখানে বড়, ওইটা দাও, যেটার ভিতরে মাছ কিছু রাখবো। আর এত বরফ দিয়ে এনেছে যে বলার মতো না,
চাকা চাকা বড়। আমি বলি এত বড় মাছের ইয়াটা তুমি এনেছো কীভাবে? তো সে বলে আমাকে তোমার জন্য সব করতে পারি। তা আমি বলছি আমার জন্য সব করতে পারো? এই মাছ, এই যে মাছ এনেছো সেটা তুমি আমার জন্য এনেছো? বলে হ্যাঁ তোমার জন্য। আমি বলছি না, এই মাছ তো তোমার জন্য এনেছো, কারণ এই বাইলা মাছ বলো, যত ছোটো মাছ বলো বা এই সব, তো এগুলো তো বেশি একটা আমি খাই না, এগুলো তুমি পছন্দ করো, তোমাকে রান্না করে দেই। কিন্তু আমার কথা হচ্ছে আমাকে এটা দিয়ে খুশি করা যাবে না, আমাকে খুশি করতে হলে আমার সাথে কাজ করতে হবে। সারাদিন আমি যে একা একা কাজ করি, আমাকে হেল্প করতে হবে। তখন সে বলল যে তুমি একটা কাজ করো, সুজনের মাকে কেন তুমি ছেড়ে দিয়েছো? সুজনের মাকে মুক্তা তুমি নিয়ে আসো। তো আমি বললাম সুজনের মাকে আনলে তো আমার একটু প্রবলেমটা হচ্ছে সুজনের মার টাইমিং আমার টাইমিং মিলে না। সে আসবে সন্ধ্যায় বা সন্ধ্যার পরে, তখন দেখা যায় আমি একটু বাইরে যেতে চাই, আমার বাইরে কাজ থাকে, বাসায় যাই, তানসিদের ওখানে যাই বা একটু কেনাকাটা করতে যাই, কিছু না কিছু থাকে। তো উনি আসলে তো আমি যেতে পারি না। ঠিক আছে, গেল। তারপরে হচ্ছে দিনের বেলা তো রোদ বেশি, আবার সুজনের মা বাসা অনেক দূরে, তাকে আসা যাওয়ার আলাদা করে ভাড়া দিতে হয়। তাহলে তো মানে নায়তরে বেশি, মানে খরচটা অনেক বেশি হয়ে যায় তার প্রতি, মানে তার জন্য, যেটা সে প্রাপ্ত না, সে যেটা। ঠিক আছে, তো যেমন সে যে কয়টা কাজ করে সেই কয়টার থেকে আমি তাকে হিসাবে অনেক বেশি পয়সা দিই। তারপরে মনে করো যে এটা বরিশাল, আর তারপরে হচ্ছে তার আসা যাওয়ার খরচ যদি দিতে হয়, তো ওইটা হচ্ছে একদম বেহুদা যেটাকে বলে সেইটা, ওটার কোনো মানে হয় না। আর সে আসবে রিক্সায়, তো রিক্সায় আসতে গেলে দেখা যায় তার প্রতিদিনে তাকে দিতে হবে 60 টাকা। ঠিক আছে, আলাদা রিক্সা ভাড়া। তো এটা এখন মাসে কাউন্ট করলে কত আসে? অথচ আমরা কিন্তু ইয়া গাড়িতে চড়ি, আমি চড়ি না, মানে আমাদের বরিশালের মানুষ চড়ে ওই অটোতে 5 টাকা, এক জায়গা থেকে আরেক জায়গা 5 টাকা নেয়, কিন্তু সে অটোতে আসবে না, সে আসবে রিক্সায়। যাই হোক, এই সব কারণে আমি বললাম যে না, তাকে লাগবে না, আমি আমার কাজ নিজেই করতে পারবো, তোমরা একটু হেল্প করবা। তখন সে রাজি হলো, বলে ঠিক আছে আমরা সবাই মিলে হেল্প করবো। বাচ্চাদেরকে বললো মাকে কিন্তু হেল্প করবা। তো বাচ্চারা হাসে আর বলে বাবা আমরা সবসময় মাকে হেল্প করি। আফিফ বলে আমি তো মায়ের অনেক কাজ করে দিই। আসিফ কথা বলে না, সে তো জানে না, এখন কথাটা তো বলে না বেশি একটা। তো সে বাহিরের যত বাজার সদাই আপনাদেরকে আমি আগেও বলেছি সেই নিয়ে আসে, টুকটাক যেগুলো লাগে। এমনি তো মাসের সদা আমরা মাসে বস্তা ভরেই নিয়ে আসি, ও প্রতিদিনের যেটা টুকটাক লাগে ও নিয়ে আসে। তো এই যে মাছগুলো সব প্যাকেট করলাম, আমায় এখন পাঠিয়েও দেব। গতকালকে রাতে সাগর এসেছিল, সাগরের কাছে একটু মাছ দিয়েছে। সাগরকে আমি ফোন দিয়েছিলাম যে সাগর মাছ নিয়ে যায় একটু এসে। তো সাগর এসেছিল, তো আম্মার চিংড়ি মাছ দরকার ছিল, যেহেতু আমি চিংড়ি এনেছি, বললাম যে আম্মাকে এখান থেকেই চিংড়ি দিয়ে দিই আর বাইলে মাছ। তো আম্মাকে পাঠিয়ে দিলাম, সাগর এসে নিয়ে গেল। এরপরে এই যে এখন সকাল নাস্তা খেতে বসলাম, তবে আমি চা খাবো আর আসেফ খাবে রুটি ডিম, আসেফের ওটা। এরপরে চিংড়ি মাছ নামালাম, চিংড়ি মাছগুলোকে এখন কুটবো একটু পরে। তবে তার আগে আমি এখন যাব হচ্ছে একটু ভেজিটেবল কিনতে। বাসায় দেখি ফ্রিজে একটা ভেজিটেবলও নেই। তো এখন আমি কিছু ভেজিটেবল কিনে নিয়ে আসি, দেখি কি পাই। আমাদের সামনেই একটা ভ্যানে বসে, ওখানেই যাব। যাচ্ছি এই রাস্তার সামনে সবজি কেনার জন্য, যাব, কারণ হচ্ছে আমাদের এই রাস্তার সামনে। তো ওই ব্যাগটা টেনে শুধু হাতে টাকা নিয়ে নিছি, সবজি কিনে নিয়ে আসবো, কারণ বাসায় কোনো সবজি নেই। আর এখন রান্না করতে নিয়ে দেখি যা কোনো সবজি তো ফ্রিজে নেই। কালকে যে বাইরে গেলাম যে নিয়ে আসবো, খেয়াল ছিল না। দেখি কি পাই। মাঝে মাঝে ঠেলা নিয়ে এদিকে আসে সবজি, ছাতিটা নিয়ে নিতাম, ছাতাটা নিয়ে যায়, বাইরে প্রচুর রোদ। একটুখানি হাঁটবো, কিন্তু একটুখানি হাঁটতে যে অবস্থা খারাপ হয়ে যাবে, একটু খেয়াল ছিল না, পড়ে যায়। ঘুম থেকে উঠলে চোখ টোক একদম কেমন থাকে। রাস্তা খেয়ে আসেফ আসেফ, এটা পরিষ্কার করতে হবে, ধুলা জমছে। ছাতা নিয়ে এসো। হ্যাঁ, সবজি আনবো। তুমি তো চিনবা না, শাক তো চিনবা না, শাক যে কিনবো। শাক নিয়ে আসতে দিলে অনেক সময় দেখা যায় পুঁই শাক নিয়ে আসে,
কোনো শাক টাক নিয়ে আসে ভালো নিয়ে আসতে পারে না, চিনে না ঠিক মতো, যার জন্য দেখা যায় আমি যদি যাই তাহলে সুবিধা মতো আনতে পারি। বাবারে বাবা, কি পরিমাণ যে গরম! একটুখানি জাস্ট বের হয়েছে, আমার শরীর থেকে ঘাম পড়া শুরু হয়েছে। তো আমি বলি এতটুকু রাস্তা হেঁটে আসতে আমার কি কষ্ট হয়েছে, একটুখানি রাস্তা, কিন্তু ওই যে ভ্যানটা একদম রাস্তার মেইন রাস্তার আগেই ভ্যানটা দাঁড়িয়ে আছে। তো ওই যে ওইখানে যে দেখি কি পাওয়া যায় কিনে নিয়ে তারপর মানে জলদি জলদি চলে, এমন রাস্তা যে এটা রিক্সা নিয়েও যাওয়া যায় না, এত ছোট রাস্তা। পুঁই শাক পছন্দ হলো না, কারণ পুঁই শাকের পাতার ভিতরে ডট 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 কেমন ফুকা ফুকা, তো আমার কাছে পক্সের মতো লাগে দেখতে। তো আমাকে উনি বললো কি না গরমে এটা হয়, সবাই কিনতেছে নিয়ে যান। আমি নেই না, আমি বলি না আমার কাছে পক্সের মতো লাগে, আপনি আমাকে তার থেকে রেখা দেন, তারপরে টমেটো, তারপরে হচ্ছে লেবু, আর একটা বোম্বাই মরিচ নিয়েছি, দেখি ভালো কিনা। নিয়ে নাও সবজিটাও, না সবজিটা রাখো নিয়ে, গরমে অস্থির হয়ে গেছি, প্রচুর গরম, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখো লেবু নিয়ে আসছি, টমেটো আর ঝিঙা, আর একটা বোম্বাই মরিচ নিয়ে আসছি। বাইরে যে কি পরিমাণ গরম সেটা নাই বা বলি, মানে সেটা বললে দুঃখে কলিজা একদম ফেটে যাবে। আমার মনে হয়েছে মানে মানুষ যে কিভাবে বাইরে কাজকর্ম করতেছে, বা রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা দিনমজুর কিভাবে কাজ করে আমি জানি না, আল্লাহর গজব ছাড়া কিচ্ছু না। এরকম গরম অসম্ভব, টলারেট করা যায় না। আমি ঘেমে আমার অবস্থা একদম খুবই খারাপ। আমি এখন এক গ্লাস পানি খেলাম, এখন আমি মন চাচ্ছে যে আমি মানে কাজ না করে বসে থাকি, বসে বসে আল্লাহ বিল্লাহ করি, সোজা কথা। এত খারাপ অবস্থা আছে। আব্বু এই গরমের ভিতরে বাইরে গেছে কাজে, বসে থাকলে তো কাজ হবে না, রান্নাবান্না শুরু করতে হবে, লেট হয়ে যাচ্ছে। পেঁয়াজ নিয়েছি বেশি করে, এটা কাটবো, কিছুটা ম্যাশ করব চিংড়ি মাছ করার জন্য, বাটা পেঁয়াজটা দেব, আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি করব। তো এদিকে আমি কি বলে ওইটাকে কাটাকাটি কাজটাকে করে ফেলি জলদি করে। তারপর আমার চিকেনের জন্য একটু আদা রসুনও কাটতে হবে। চিংড়ি মাছ কুটে ফেলেছি, কয়েকটা চিংড়ির আমি রেখেছি, যে লেজটা রেখেছি, আবার কিছু চিংড়ির লেজ ফেলে দিয়েছি, আর কারণ আফিফ তো এমনিতেই ওর খেতে কষ্ট হয় সেজন্য। তো এখন এগুলোকে মশলা মেখে, মানে হলুদ আর লবণ মেখে আগে ভেজে নেব, একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে হালকা করে ভাজবো, ভেজে তারপর এটা মশলায় দেব। আজকের গরমটা কিন্তু আর একটু বেশি, আমি বাহিরে নেমে টের পেলাম। তো এরপরে আমি চিন্তা করলাম আমার মা তো একা একা রান্নাবান্না করছে, দেখি একটু ফোন দিয়ে পাই কিনা। তো ফোন দিলাম, ধরলো না, তার মানে হয়তো সে কিচেনে কাজে বিজি, হয়তো মোবাইলটা রুমে। যাই হোক, পেলে সাথে সাথে আবার ব্যাক করে, তো ব্যাক করবে না। এই যে চিংড়ি মাছ ভাজলাম, আর এখন চিংড়ি মাছটা বসাবো পেঁয়াজ বাটা দিয়ে শুধু, আর একটু হলুদ মরিচ দিয়ে। চিংড়ি মাছে তেমন মশলা দেওয়ার দরকার হয় না, এমনিতেই চিংড়ি মাছের একটা আলাদা ফ্লেভার আছে, সেই জন্য কখনোই জিরা দেবে না, রসুন দেবে না, চিংড়ি মাছে এগুলো দেওয়ার দরকার নেই। আদা বাটা দিলে সামান্য দেওয়া যায়, তবে আমি তাও দেই না, এমনিতেই অনেক টেস্টি হয়। তো যাই হোক, আম্মার সাথে কতক্ষণ কথা বললাম, আম্মা বললো যে কাজ করছি আর শরীর থেকে ঘাম বের হচ্ছে। তো আমি বললাম যে চিংড়ি মাছ আর না, আম্মা নিজেই বললো যে তুই যে কালকে চিংড়ি মাছ দিয়েছোস, সেই চিংড়ি মাছ দিয়ে কি জানি সবজির কথা বললো, যে রান্না করছি, আর হচ্ছে ফলি মাছ করছে। তো যাই হোক, আম্মা ফলি মাছটা খুব লাইক করে, আব্বাও লাইক করে, কিন্তু আমি লাইক করি না একদম। যাই হোক, তো আম্মাকে বললাম যে কি করবা, করো, মানে আস্তে আস্তে কাজ করো। বলে কি না, কাজ তো রান্না তো 2টার ভিতরে কমপ্লিট করতে হবে, আব্বা আবার 2টার ভিতরে খাবার খেতে বসে যায়, তো এই জন্য 2টার ভিতরে করতে হয়। তো আম্মার জন্য আসলে অনেক খারাপ লাগে যে একা একা কাজ করে, তো খুবই কষ্ট হয় আম্মার। এই বয়সে, যে বয়সে সে আরাম করবে বসে বসে, কিন্তু সেই বয়সে সে কাজ করছে প্রতিদিন প্রতিনিয়ত। তবে আম্মাকে আমি বলেছি যে তুমি যে যে কাজ করছো, এতে তোমার হবে কি জানো, তোমার স্বাস্থ্যটা ভালো থাকবে। তুমি মনে করো আল্লাহ তোমাকে, সবাইকে এই নিয়ামত দেয় না। অনেক মানুষ দেখবে অল্প বয়সে বসে থাকে, শুয়ে থাকে, কারণ হাঁটতে চলতে পারে না, বা নানান সমস্যা শারীরিক। হ্যাঁ, আল্লাহ তোমাকে সেই তুলনায় ভালো রেখেছে, এই কারণে তুমি হেঁটে চলে সব করতে পারো, রান্নাবান্না নিজের পছন্দ মতো করতে পারো, খেতে পারো, এক জায়গায় একা একা বেড়াতে যেতে পারো, একা একা বাজার করতে পারো। আল্লাহ তোমাকে এইভাবে তোমাকে সে রহমত করছে। তো আম্মা সেটাই বলে যে আসলেই ঠিক বলছোস, আল্লাহর আমার উপর অনেক রহমত। আমি বলছি হ্যাঁ সেটাই, সেজন্য তুমি কাজ যেটাই হোক হাসিমনি করে ফেলবা,
তুমি উফ কেন পা কষ্ট, এগুলো বলবা না। যতটুকুই হোক তুমি চেষ্টা করবা নিজে নিজে করতে, তাহলে তোমার স্বাস্থ্যও ভালো থাকবে। কাজকে আমি আমার মা কেউই কাজকে ভয় পাই না, আমরা একটা অন্য রকমের, কাজবাজের কোনো ভয় নেই, প্রচুর কাজ করতে পারি আর ভালো লাগে। কাজ করাটাকে আমরা মনে করি আল্লাহ আমাদের একটা কাজ মানে পৃথিবীতে পাঠিয়েছিল একটা কারণ দিয়ে তো মানুষকে পাঠায়, তাই না? যে আমরা সুন্দর করে কাজ করব, রান্নাবান্না করব, সন্তানদের খাওয়াবো, স্বামীকে খাওয়াবো, সবাইকে খুশি রাখবো। তাতেই এটাও কিন্তু একটা ইবাদত। এই যে কাজ করি ঘরের সংসারের কাদের জন্য, বাচ্চাদের জন্য, স্বামীর জন্য, এটাও ইবাদত। তো এই ইবাদত দিয়ে বাদ যাবো কেন? সবার কিসমতে হয় না, সবাই কিন্তু কাজ করতেও পারে না, আজীবন দেখা যায় কাজ না করে জীবন চালিয়ে নেয়, ওইটার ভিতরে কিন্তু কোনো সুখ স্বাচ্ছন্দ্য নেই। যাই হোক, আমি সবাইকে আসেফ, আফিফ ওদেরকে ভাত দিয়েছি। আশফাক বাহিরে এখন আসে নাই, তো আশফাক এসে তারপরে খাবে। আশফাক ওর আব্বু বাহিরে, সেও আসে নাই, তো আমরা তিনজনে খাবো। ওদের খাবার আগেই দিয়ে দিয়েছি। এখন এই যে আমি ভাত নিয়েছি আর একটু চিংড়ি মাছ নিব, ওদেরও চিংড়ি মাছ দিয়েছি। তবে আফিফকে চিংড়ি মাছ, আফিফ এখনও শুরু করেনি খাওয়া, আফিফকে চিংড়ি মাছ ছুটিয়ে দেব। মাথা টাথা ওই যে গায়ের যে আবরণটা ওইটা ছুটিয়ে দিতে। তো আফিফ বললো যে মা তুমি ভাতটা নিয়ে আসো, তারপর আমাকে সুন্দর করে ছুটিয়ে দাও। তো এই যে আমার ভাত, আর এই হচ্ছে আফিফেরটা ছুটিয়ে দিচ্ছি। আফিফকে এই চিকেনই দিয়েছি এক পিস, বুকের মাংস। বললাম যে খেয়ে দেখো, খেতে হবে, অভ্যাস করতে হবে, ব্রয়লার মুরগি খাওয়া ভালো না। তো তুমি ট্রাই করলে দেখবে একসময় ঠিকই তোমার কাছে এই মুরগিটাই মজা লাগবে, কারণ এই মুরগি খাওয়ার মজা আলাদা। যাই হোক, বোমা মরিচ এনেছিলাম দোকানটা থেকে, একটু ভেঙেছি, কিন্তু এত বাজে, একদম মনে হয় যেন কড়া কাঁচামরিচ, কোনো ঘ্রাণ নাই। তো উনি বলেছিল অনেক ভালো হবে, অনেক ভালো হবে, আপনি নিয়ে যান। নিশ্চয়ই আজকে বা কালকে বাইরে বের হওয়ার সময় ওনাকে তো বলবো। তো বিকেলের পরে আমাদের বাসায় এলো আমার এক বান্ধবী ছোট সময়ের, আর হচ্ছে সাথে আসছে আমার ভাগ্নি, ওরা আবার পাশাপাশিই থাকে। তো ওরা আসছে, আমি আবার ওদের জন্য একটু চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে, একটু বাটা ডাল আর চিংড়ি মাছ ফ্রিজে ছিল, ওটা দিয়ে একটু পাকুড়া মানে পেঁয়াজু মানে যেটা বড়া বলে চিংড়ির বড়া, সেটা ভাজলাম। তারপরে একটু বম্বে টোস্ট যেটা ফ্রেঞ্চ টোস্ট সেটা করলাম, আর একটু সেমাই ভেজাবো, লাচ্চা সেমাই। তো লাচ্চা সেমাইটা ভেজাতে যেহেতু সময় কম লাগে, আর এটাই করছি। তো কারণ আমরা আবার একটু বাহিরে যাব, সেজন্য আগেভাগেই কাজগুলো মানে মানে ওদের নাস্তাটা আগেভাগেই দিচ্ছি, কারণ ঘরে চাও খাবো না, চাটা বাহিরে যেয়ে খাবো। তো কোথায় খাবো ইনশাল্লাহ দেখতে পাবে। তো আমি এখানে লাচ্চা ভিজিয়ে দিয়েছি, দেখো কি পরিমাণ দুধ দিয়েছি, অথচ কতক্ষণ পর দেখি কি একদম দুধ টেনে একদম শক্ত হয়ে গেছে। আমি বলি আল্লাহ, এটা কেমন হলো। একটু বাহিরে যাচ্ছি। দোয়া করেন মামা, শ্বশুর বাড়ি যাওয়ার পথে ঢুকেন যদি মনে হয় গরিবালায়। তো আমি আসিফের আব্বু বাসায় আছে, আমি যাচ্ছি আমার বান্ধবী আর আমার ভাগ্নির সাথে ইয়াতে 30 গোড়ান। এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, আর পাশেরটাই বান্ধবী, আর আমার এক ভাগ্নি ও এসেছে। তো ও মানে আমরা প্রায় সমবয়সী তো সবাই, যার জন্য সবাই মানে নাম ধরে ডাকি, বা একটা অন্যরকম সম্পর্ক বান্ধবীর মতো। তো আমার বান্ধবী আবার হয়েছে কি একই পাড়ার, তো আমার দাদা বাড়ি আর ওরা একই বাড়িতে, মানে একই পাশাপাশি বাড়ি, মানে কাছাকাছি। যার জন্য দেখা যায় ছোটো সময় থেকেই আমার আব্বাকে ভাই ডাকছে, আমার আম্মাকে আপা ডাকছে, যার জন্য আমাদের সাথে ওর মাকে আমি নানু ডাকতাম। সেই হিসাবে ও আমার মানে আমার অনেকটা খালার মতো, হ্যাঁ। যার জন্য আমার হাজব্যান্ডকে ওই জন্য মামা ডেকেছে। যেমন ওর মেয়ের সাথে আমার হাজব্যান্ড দুষ্টামি করে, বলে তুমি তোমার শালি, হ্যাঁ এতটুকখানি পিচ্ছি, তো এরকম করে মানে চেতায় ওকে বাসায় আসলে। তো আমরা এখন বসেছি যেখানে, তার ওই পাশে হচ্ছে নদী। যেহেতু বরিশালের কীর্তনখোলা নদী খুবই সুন্দর, ফেমাস নদী, নামকরা নদী। আর এই নদীর পাড়ে এই লেক, এই মানে জায়গাগুলো জুড়ে আছে এরকম দোকান। তারপরে মানুষ আনন্দ করে এখানে আসে, সন্ধ্যার পর সবাই চলে আসে। বরিশালের এই একটা জায়গায় মজা পায় মানুষ, আর একটা হচ্ছে বেলস পার্ক, যেটা আমরা বলতাম ছোটো সময় থেকে। ওখানে এই দুইটা জায়গায় মানুষ আসে, এখানে খাওয়া দাওয়ার জায়গা থাকে জায়গায়, এবং মানুষ অনেক আনন্দ করে। বরিশালে দেখার মতো দুইটা জায়গায় আছে, একদম বরিশালের মেইন, বরিশালের ভিতরে খোলামেলা। যাই হোক, আমরা বাদাম খাচ্ছিলাম, একটা মামার কাছ থেকে বাদাম নিয়েছি, এই যে ওনার কাছ থেকে, কিন্তু বাদামগুলো বেশি একটা ভালো ছিল না। পরে অবশ্য যাওয়ার সময় বলেছি ওনাকে যে মামা আপনার বাদামগুলো অনেক পচা ছিল। তো আমার বান্ধবী আবার হাসছিল, বলে এটা আবার বলা লাগে। আমি বলছি হ্যাঁ ওনাকে বলতে হবে, নয়তো দেখা যাবে কি উনি বুঝতে পারবে না যে ওনার জিনিসটা খারাপ ছিল। তো এটা আমার অভ্যাস, আমি যেটা ভালো বলি, যেটা খারাপ তাকে বলে দিই, যাতে ভবিষ্যতে সে আর খারাপটা না দেয়।
আর ওই যে আমাদের লঞ্চ আসছে বরিশালের, ওটা সম্ভবত পটুয়াখালী গিয়েছিল, পটুয়াখালীর থেকে ব্যাক করছে বরিশাল লঞ্চ ঘাটে, সব মানে বরিশাল লঞ্চ ঘাট যেটা, সেখানে এসে থামবে, সেখান থেকে কিছু মানুষ নেবে, তারপরে 9টা সাড়ে 9টায় এটা ছেড়ে যাবে। এটা হচ্ছে সুন্দরবন 12। সুন্দরবন 12ই সবসময় দেখেছি আমি পটুয়াখালীর ওদিকে যায়, অন্য লঞ্চগুলো যায় না। এটাই আমি দেখেছি, হয়তো যায়, আমি দেখি নাই। যাই হোক, আমাদের এই যে লঞ্চ কত বড় আমি দেখাই একটু, এই যে জুম করে দেখাচ্ছি, দেখো কত মানুষ ওই যে উপরে বসে আছে। দেখো এখন সবাই কিন্তু বাসে করে ইয়াতে যায় ঢাকা, তারপরে কিন্তু লঞ্চ খালি যায় না, 2-4টা যে লঞ্চ চলে এখন ঢাকা বরিশালে, সবগুলোতেই দেখা যায় মানুষ থাকে, মানে প্যাসেঞ্জার থাকে। তো আসলে ভালো লাগে, লঞ্চ বন্ধ হয়ে গেলে আর ভালো লাগাটা বরিশালে থাকবে না। সেজন্য আমি চাই লঞ্চটা থাকুক। সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো লঞ্চেও আপনারা যাতায়াত করেন। লঞ্চ অনেক মানে আনন্দের জায়গা। খেয়ে একদম ঘুমিয়ে টুমিয়ে একদম ঢাকা যেয়ে পৌঁছানো যায় সকালবেলা। তো লঞ্চ দেখাও শেষ, এরপরে বাসার উদ্দেশ্যে রওনা। এক ভাগ্নিকে নামালাম, এরপরে বান্ধবীকেও নামাবো এই সাইডে, তারপর আমি একা একা বাকি রাস্তাটুকু একা একা যাব। কারণ হচ্ছে আর তো কেউ নেই, তো ওকে বান্ধবীকেও নামিয়ে দিলাম, ভাগ্নি তো আগেই নেমে গিয়েছে। এখন আমি একা একা বাসায় চলে যাচ্ছি। তো আজকের আমার জার্নিটা কার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আমাকে সাপোর্ট করবে, সবসময় আমার ভিডিও দেখার চেষ্টা করবে। তো ঠিক আছে, আজকের মতো যেতে যেতে না হয় সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। মা আসসালামা।